আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। আজকে আমরা কন্ট্রাক্ট আইন এর একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, আর সেটি হচ্ছে কন্ট্রাক্টের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ কন্ট্রাক্ট। আমরা দেখতে পাচ্ছি আসলে কন্ট্রাক্ট অনেক ধরনের হয়ে থাকে, তবে বেসড অন ভ্যালিডিটি কন্ট্রাক্টকে সাধারণত বলা হয় যে ভ্যালিড, মানে কন্ট্রাক্টের যদি আমরা প্রকারভেদ করি তাহলে আমরা দেখি যে সেখানে ভ্যালিড কন্ট্রাক্টস অর এগ্রিমেন্ট, ভয়েড কন্ট্রাক্টস, ভয়েডেবল কন্ট্রাক্টস, ইললিগাল কন্ট্রাক্টস অ্যান্ড এনফোর্সেবল কন্ট্রাক্টস। সো বেসড অন ভ্যালিডিটি আমরা এই প্রকারভেদগুলো বলতে পারি। এখন কন্ট্রাক্টের ফরমেশনের উপরে ভিত্তি করে, এখন ভ্যালিডিটিটা হচ্ছে তার বৈধতার উপর ভিত্তি করে, বৈধ অবৈধ, বা বৈধ হতে পারে ভয়েডেবল, যেটা ইললিগাল মানে বৈধ নয়, অবৈধ, এবং এনফোর্সেবল। কিন্তু যদি ফরমেশনের উপরে ভিত্তি করে বলা হয় যে কন্ট্রাক্ট কত ধরনের, তো সেই ক্ষেত্রে বলা হয় যে ফরমেশনের উপরে ভিত্তি করে সাধারণত এটি 4 ধরনের হয়ে থাকে। তার মধ্যে নাম্বার 1 হলো এক্সপ্রেস কন্ট্রাক্ট, কোয়াসি কন্ট্রাক্ট, ইমপ্লাইড কন্ট্রাক্ট এবং ই কন্ট্রাক্ট। নাও বেসড অন পারফরমেন্সের ভেতরে বেস করে বা পারফরমেন্সের ওপরে ভিত্তি করে যে আমরা যদি চুক্তির প্রকারভেদ করতে চাই, তাহলে সেখানে রয়েছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, এক্সিকিউটরি এবং বাইল্যাটারাল কন্ট্রাক্ট। এখন এই কন্ট্রাক্টগুলো যে আমরা টাইপগুলো পড়লাম, সো এগুলারই এই আমরা ডিসকাশনটা পড়ব, এই পুরা লেকচারটাতে থাকবে। নাও আমরা পরবর্তীতে আবারও দেখছি দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ কন্ট্রাক্টস অ্যান্ড স্পেসিফিক টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ কন্ট্রাক্টস আর ইউনিক অ্যান্ড ক্যাটার অফ দ্য স্পেসিফিক নিড of the parties drafting them, yet even after considering the differences, some similarities are also found there. Classification of contracts can be done based on how they are formed, whether they are valid or invalid, and the basis of their nature. So that is on the basis of their execution, যেটা আমরা লাস্টে পড়লাম, that is executory, unilateral, bilateral or executed. Then the categories of contract it mentioned in this article, that is in this lecture, it might overlap. You may say that it may overlap in the sense of most of the contract it may be of in many types. For example, a contract can be verbal, valid and unilateral. The categories mentioned are thus distinct and all equally important. এখন এখানে আমি একটু ইউনিল্যাটারাল কন্ট্রাক্টার ব্যাখ্যা দিই, কেন আমরা বলতেছি যে একই রকম। ভার্বাল, দ্যাট ইজ এটা মৌখিক। ভ্যালিড অবশ্যই আমরা বুঝতে পারছি যে এটা ভ্যালিড মানে বৈধ হবে। এবং ইউনিল্যাটারাল কন্ট্রাক্টের মধ্যে আমরা দেখি যে যে ধরনের কন্ট্রাক্টে সাধারণত মানে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন একজনের উপরে থাকে, তখন সেটা আমরা বলি ইউনিল্যাটারাল। যেমন ওয়ান সাইডেড কন্ট্রাক্ট এগ্রিমেন্টও এটাকে বলা হয়ে থাকে। সেখানে সাধারণত কি হয়, অফারার সে দেখা যাচ্ছে যে ঠিক আছে কোনো একটা কাজ করা হলো, অফারই হয়তো বা কোনো একটা কাজ করে দিল, সে তখন তাকে সেটা পে করবে। দ্যাট ইজ এইখানে এই ধরনের এগ্রিমেন্টে কি থাকে, অফারর এক পার্টি থাকে। নাও টাইপস অফ কন্ট্রাক্ট আমরা এখন ডিটেইলে পড়ব। তো প্রথমেই আমরা যেটা পড়ব, প্রথম টাইপসটা অন দ্য বেসিস অফ দ্য ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট। So on the basis of the formation of the contract, there are the following types of contract. Number 1, verbal contract. Verbal or oral contract, যেটাকে আমরা বলি মৌখিক চুক্তি। সো মৌখিক চুক্তি, সাধারণত মৌখিক চুক্তিগুলো কোনগুলো, দোজ হুইচ আর ফর্মড বাই ওরাল কমিউনিকেশন, অর্থাৎ মুখে মুখেই আলোচনার মাধ্যমে যে চুক্তিটা আসলে সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি মৌখিক কন্ট্রাক্ট। And from the time immemorial, contracts they have been made orally itself, but because of verbal contracts are difficult to prove in courts, these contracts are thus generally not made anymore, and in case of Bangladesh this is not now valid. Having said that, verbal contracts are valid contract and enforceable by law, provided that they fulfill the condition of the valid contracts which is given or stated in section 10 of the Contract Act 1872. সো যেহেতু বর্তমানে কিন্তু ভার্বাল কন্ট্রাক্টটা কোর্টে প্রুফ করাটা সো টাফ, আর সেই জন্যই আসলে বলা হয় যে ভার্বাল কন্ট্রাক্টটা মানে মৌখিক চুক্তিটা এটা প্রুফ করা সো টাফ।
এই জন্য সাধারণত এই ধরনের কন্ট্রাক্টের আর অস্তিত্ব নেই বললেই চলে। তবে ভার্বাল কন্ট্রাক্ট যদি ভ্যালিড হয় এবং সেকশন 10 কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী গঠন করা হয় তাহলে এটা ল দ্বারা এনফোর্সেবল। ইন কেস অফ নায়ক বিল্ডার্স অ্যান্ড ইনভেস্টর্স প্রাইভেট লিমিটেড ভার্সেস বিনোদ কুমার আলাগ in 1991, here the Delhi High Court observed that an oral agreement might be a legitimate and enforceable contract. As a result, a contract does not have to be in writing in the literal sense unless it is required by law or the parties deliberately intend to reduce the terms of the agreement to writing. So in this case দিল্লি হাইকোর্ট বলেছে যে ওরাল এগ্রিমেন্ট হচ্ছে লেজিটিমেট মানে বৈধ হতে পারে এবং এনফোর্সেবল একটি কন্ট্রাক্ট, যার ফলে কন্ট্রাক্ট ইট ডাজ নট হ্যাভ টু বি ইন রাইটিং ইন লিটারাল সেন্স। বলছে যে ঠিক আছে লিটারালি এটাকে যে লিখিত হতেই হবে, অ্যাজ ইট ইজ রিকোয়ার্ড বাই ল দ্য পার্টিজ ডেলিভারেটলি ইন্টেন্ড টু রিডিউস দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট টু রাইটিং। সো তারা যদি রাইটিং করতে না চায় যে ঠিক আছে আর দুই পক্ষই তারা লিখিত চাচ্ছে না, ওকে, ইট নিড নট বি নেসেসারিলি টু ডু সো। দ্য ভ্যালিডিটি অফ ভার্বাল অফার্স and acceptance comes indirectly from section 2 of the contract act. According to section 2, a person is said to make an offer when they signify to another their willingness to do or not to do something. Further, section 2b states that the acceptance is given by signifying assent to the offerer. The term signify plays an important role in showing that offers and acceptance can be given without actually writing it down. So offer এবং acceptanceও সেখানে সেকশন 2 অনুযায়ী আমরা দেখছি হয়ে থাকে। দেন রিটেন কন্ট্রাক্ট। রিটেন কন্ট্রাক্ট সেই ধরনের কন্ট্রাক্টকে আমরা বলবো যে রিটেন কন্ট্রাক্ট ইট ইজ ট্যাঞ্জিবল অ্যান্ড ফ্রম আর রিটেন ফর্ম অ্যান্ড দিজ আর দ্য মোস্ট প্রিভ্যালেন্ট টাইপস অফ কন্ট্রাক্ট অ্যাট প্রেজেন্ট। মানে বর্তমানে প্রযোজ্য কন্ট্রাক্টগুলোর মধ্যে কিন্তু এটাই বেশি বিদ্যমান আছে। when they fulfill the condition of section 10 of the contract act. Now in that case আমরা দেখি express contract are made of proposals, offers, acceptance of such proposals or acceptance. প্রথমত কন্ট্রাক্ট কিভাবে হয়, প্রপোজাল দেওয়া হয় অথবা অফার করা হয় এবং সেই অফারটা দ্যাট ইজ প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে হয়। প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ইট ইজ সেম, দ্যাট ইজ ইট মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। According to section 9 of Contract Act, proposal when made in words in an express offer, thus an express contract is made in word either verbally or through written form. For example, A asks B whether he would like to sell his house for an X amount. B agrees to the same by saying yes. This is an example of an express contract. Thus in the express contract, the terms of the contract are clearly expressed. So express written কন্ট্রাক্টের মধ্যে আমরা প্রথমত দেখছি এক্সপ্রেস কন্ট্রাক্ট। এক্সপ্রেস কন্ট্রাক্ট মানে কি একেবারে সব বিষয় সুন্দরভাবে বলা থাকবে, প্রত্যেকটা ওয়ার্ড ভার্বাল থাকবে না, রিটেন ফর্মে থাকবে কিন্তু সেটা পরিষ্কারভাবে বলা থাকবে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে এ বিকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার বাড়িটা এক্স অ্যামাউন্টে বিক্রি করতে চাও কিনা, বি ওকে ইয়েস বলল। এটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট যে আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব, 5 লক্ষ টাকা দিয়ে তুমি তোমার বাড়ি বিক্রি করবে কিনা, বি বলল ইয়েস, দিস ইজ এক্সপ্রেস কন্ট্রাক্ট, এভরিথিং ইজ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। দেন এক্সপ্রেস কন্ট্রাক্টের অপোজিটে রিটেন ফর্মে আর একটা কন্ট্রাক্ট থাকতে পারে, সেটা হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। Section 9 also recognizes implied contract. It states that an offer or acceptance made through anything else other than word in implied offer or acceptance. অর্থাৎ যখন অফার বা অ্যাকসেপ্টেন্স ইমপ্লাইডলি হয়ে থাকে তখন আমরা তাকে ইমপ্লাইড কন্ট্রাক্ট বলতে পারি। An implied contract is based on the action, gesture, etc. of the involved parties. For example, in an auction, raising the numbered paddle by the customers is an implied offer and the final bang of the gavel by the
auctioneer when a product is sold signifies that the offer is accepted. This is as an example of an implied contract. A warranty on a product is another example of implied contract. When you buy a product, you get a warranty that it will work as expected and advertised. This contract is one kind of implied since it came into force when someone made a specific action, that is purchasing that good, even if it was not written down elsewhere. এখানে খুবই সুন্দর করে বোঝানো হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলটাই আমি বুঝিয়ে দিচ্ছি যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনি তখন যদি আমরা সেখানে তার সঙ্গে কিন্তু অনেক প্রোডাক্টের সঙ্গে আমরা ওয়ারেন্টি কার্ড পাই। সো এই ওয়ারেন্টি কার্ড একটা ইমপ্লাইড কন্ট্রাক্টেরই উদাহরণ, কারণ বলা হচ্ছে যে এটা ইমপ্লাইড কেন, বিকজ এইটা তখনই কাম ইনটু ফোর্স, মানে তখনই কিন্তু এটা কার্যকরী হয় যখন কেউ কোনো প্রোডাক্ট পারচেজ করে, এবং পারচেজ করার পরও দেখবা যে এটা অন্য কোনো ডকুমেন্টে কিন্তু কোথাও লেখা না থাকলেও ওই ওয়ারেন্টি কার্ডটাই ইনাফ, ঠিক আছে? সেই জন্যই এটাকে বলা হয় আসলে ইমপ্লাইড কন্ট্রাক্ট। Just like express contract, there must be a meeting of the minds of both the parties. It's much more difficult to ascertain the meeting of minds in a contract when terms and conditions of the same are not explicitly mentioned. Courts have very often refused to recognize implied contracts wherein meeting of minds cannot be ascertained with clarity. So যেমন এক্সপ্রেস কন্ট্রাক্টে আমরা দেখি একটা মিটিং, সো দেয়ার মাস্ট বি এ মিটিং অফ দ্য মাইন্ডস অফ বোথ পার্টিস, দ্যাট ইজ দুই পক্ষ বসে যে সিদ্ধান্ত নেওয়াটা, এই বিষয়টা কিন্তু ইমপ্লাইড কন্ট্রাক্টের মধ্যে থাকে না। আর এই না থাকাটার কারণেই কিন্তু এইটা এই কন্ট্রাক্টের একটা অনেক বড় দুর্বলতা, এবং কোর্টও অনেক সময় কিন্তু এ ধরনের কন্ট্রাক্টকে রিফিউজ করতে পারে। নাও একটা কেস রেফারেন্সে, ইন কেস অফ হরিদাস Ranchor Das ভার্সেস মার্কেন্টাইল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড 1919, এই কেস রেফারেন্সের মাধ্যমে বলা হচ্ছে when the customer of a bank did not object to the charge of a compound rate of interest in accordance with the usual course of business, he was held to have impliedly contracted to pay the new compound interest. মানে বলা হচ্ছে যে যদি কোনো কাস্টমার, সে যদি তার উপরে যে চার্জ করা হচ্ছে ব্যাংক থেকে একটা কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে, সে যদি সেটা অবজেক্ট না জানায় ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউজুয়াল কোর্স অফ বিজনেস, দেন ধরে নেওয়া হবে দ্যাট ইজ হি ওয়াজ হেল্ড, এটা ধরে নেবে যে উনি ইমপ্লাইডলি এই নিউ কম্পাউন্ড ইন্টারেস্টে পে করার জন্যই সম্মতি জানিয়েছিলেন, এটা ধরে নেওয়া হবে আর কি, ইটস সিমস অর অ্যাজিউমড। এখন আমরা যে চুক্তিটা পড়ছি সেটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্টস। Sometimes rights and obligations might arise not by contract that the involved parties have assented to, but rather by law. তো এখন কোয়াসি কন্ট্রাক্ট হচ্ছে কি, কোয়াসি মানে হচ্ছে সেমি আর কি, একই রকম দেখতে যেগুলো। তো বলছে যে কিছু কিছু সময় দেখা যায় যে অধিকার এবং বাধ্যবাধকতা, ইট মাইট অ্যারাইজ নট বাই কন্ট্রাক্ট, মানে অধিকার বাধ্যকতা কন্ট্রাক্টের মাধ্যমে অ্যারাইজ করেনি, ইট ইনভলভড পার্টিজ হ্যাভ অ্যাসার্টেন টু, দ্যাট ইজ যে পক্ষরা কন্ট্রাক্টের সঙ্গে জড়িত আছে তাদের মাধ্যমে হয়তোবা এটা অ্যাসার্টেড হয়েছে, বাট রাদার বাই ল। দিস ক্রিয়েট লিগাল রিলেশন দ্যাট রিজেম্বল কন্ট্রাক্ট, এবং এই যে ঘনিষ্ঠতা বা সম্পর্ক, এইটা কিন্তু আবার একটা লিগাল রিলেশন এস্টাবলিশড করে যা ঠিক কন্ট্রাক্টের মতোই, রিজেম্বল মানে একই রকম, অ্যান্ড আর কল্ড কোয়াসি কন্ট্রাক্ট, এবং তখন এ ধরনের চুক্তিকে আমরা বলি কোয়াসি কন্ট্রাক্ট, উইথ দ্য ওয়ার্ড কোয়াসি মিনিং সিমিংলি। চ্যাপ্টার 5 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, এই ক্ষেত্রে ইন্ডিয়ান বাদ দিব, সেম কন্ট্রাক্ট অ্যাক্ট আমাদেরও। চ্যাপ্টার 5 অফ বাংলাদেশ কন্ট্রাক্ট অ্যাক্ট টক্স অ্যাবাউট সার্টেন রিলেশনস রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই দ্য কন্ট্রাক্ট, অ্যান্ড দিস পার্ট ইজ অন quasi contract, even though the act does not mention the term quasi contract in anywhere.
সো চ্যাপ্টার 5 এই চুক্তিগুলো কিন্তু কোয়াসি কন্ট্রাক্ট আমরা বলবো, যদিও এই আইনের কোথাও কোয়াসি কন্ট্রাক্ট টার্মটা উল্লেখ করা হয়নি। The fundamental rationale behind quasi-contract is the theory of unjust enrichment, although this is not a settled principle. This theory prevents one party from being unjustly enriched at the expense of another. So even without a contract, in the name of justice and equity, obligation can be made to arise. নাও কোয়াসি কন্ট্রাক্টের পিছনে ফান্ডামেন্টাল র্যাশনালটা কি? দ্যাট ইজ আনজাস্ট ইনরিচমেন্ট। যদিও বলা হচ্ছে যে এটা কোনো সেটেল প্রিন্সিপাল নয়, বাট এই থিওরিটা কি যে ওকে এক পার্টি যেন আনজাস্টলি মানে অন্যায়ভাবে সে যেন আনাদার কোনো ব্যক্তির কোনো ক্ষতি না করতে পারে। দ্যাট ইজ কোনো কন্ট্রাক্ট ছাড়াই জাস্টিস এবং ইকুইটির বলেই যেন একটা অব্লিগেশন হয়ে দাঁড়ায়, এরকম একটা ব্যাপার। চ্যাপ্টার 5-এ সেকশন 68 থেকে 72 এবং সেকশন 68 states that if a person is not competent to contract, that is if say a person A and then that person or anyone dependent on that person is supplied with necessaries of life, then the person, say person B, is supplying the same will be entitled to reimbursement from the property of the incompetent person. So even though no contract is there between A and B, B can ask for compensation or reimbursement so that they are not negatively affected. So এখানে 68-এর একটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে যে একজন ব্যক্তি, ধরো যে সেই ব্যক্তি এ তার কন্ট্রাক্ট করার কিন্তু কোনো মানে কম্পিটেন্ট না, হয়তো বা তার বয়স হয়নি, ওকে, অ্যান্ড দ্যাট পারসন অর এনি ওয়ান ডিপেন্ডেন্ট অন দ্যাট পারসন, ওই ব্যক্তি অথবা ওই ব্যক্তির উপরে ডিপেন্ডেন্ট কোনো ব্যক্তি ধরো এমন কিছু নেসেসারি সাপ্লাই করছে যেটা জীবন মানে লাইফের সঙ্গে রিলেটেড। নাও সে পারসন বি সাপ্লাইং দ্য সেম উইল বি এন্টাইটেল টু ফ্রম দ্য প্রপার্টি অফ ইনকম্পিটেন্ট পারসন। কেন বলছে? তার বিটুইন তাদের মধ্যে কন্ট্রাক্টও হয়নি, কিন্তু সে কম্পেনসেশন বা রিএম্বার্সমেন্ট চাইতে পারে যদি সে নেগেটিভলি অ্যাফেক্টেড হয় এটার দ্বারা, অর্থাৎ এই সাপ্লাই করা বা সাপ্লাই না করার ক্ষেত্রে। Then section 69, it creates a contract of guarantee in the absence of one. The contract of guarantee is a contract wherein one person, the guarantor, promises to the other, the principal debtor, that the former will pay the debt of the latter if the need arises. But this section protects the rights of the guarantor in the absence of a contract of guarantee. So if person A is in debt to B and another person C pays B on behalf of A, then C will be entitled to be reimbursed even when A and C had not agreed in an advance that C would pay off A's debt. এখন 69 যে উদাহরণটা এখানে দিয়েছে সেটা আরও সহজ, যে কোন ধরনের কন্ট্রাক্টকে আমরা কোয়াসি কন্ট্রাক্ট বলতে পারি, দ্যাট ইজ আ লাইক কন্ট্রাক্ট। তো এখানে 69-এ বলা হচ্ছে যে এটাও কিন্তু কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, একজনের অ্যাবসেন্সে কন্ট্রাক্ট অফ গ্যারান্টিটা হতে পারে। তো কীরকম? তো এটা বলছে এটা এমন একটি কন্ট্রাক্ট যা একজন ব্যক্তি, দ্যাট ইজ দ্য গ্র্যান্টর, তিনি কি করেন, তিনি প্রমিস করেন যে ঠিক আছে প্রিন্সিপাল ডেটরের কাছে যে আমি আপনার ডেপ্ট পে করে দিব যদি ঋণী ব্যক্তি পে করতে না পারে, ওকে। তবে এই সেকশন অনুযায়ী আবার কিন্তু যিনি এই যে গ্যারান্টি দিবেন, দ্যাট ইজ গ্যারান্টরেরও কিন্তু অধিকারটা রক্ষা করে এই সেকশন, যদিও কোনো রকম কোনো চুক্তি নাই, ইন অ্যাবসেন্স অফ এনি কন্ট্রাক্ট অফ দ্য গ্যারান্টি। উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। ধরো একজন ব্যক্তি এ, উনার কিছু ঋণ আছে বি এর কাছে। সো অ্যানাদার পারসন সি কী করলো, উনি এই বিকে এর পরিবর্তে ঋণটা পরিশোধ করে দিল। তাহলে সি যদি বি এর ঋণটা পরিশোধ করে দেয়, আসলে ঋণটা ছিল এর, তাহলে সি এর কী অধিকার? সো সি উইল বি এন্টাইটেল টু বি রিইম্বার্স, তার মানে সিকে কিন্তু আবার টাকাটা পুনরায় ফেরত দিতে হবে। When A and C had not agreed in an advance that C would pay off A's debt. অ্যাডভান্সলি যদি এমন নাও হয় যে তারা দুইজন এগ্রি করেছে যে ঠিক আছে এর যে ঋণ আছে বি এর কাছে সেটা সি দিয়ে দিবে, দরকার না এরকম কোনো চুক্তির, অথবা এ দিয়ে দিল এর জন্য সি
যে এটা অস্বীকার মানে সি দিয়ে দিল এর জন্য যে এ অস্বীকার করবে তা না, সিকে সে রিএম্বার্স মানে আবার পুনরায় টাকাটা ফেরত দেবে। তেমনই করে এখানে অর্থাৎ 68 থেকে আমরা যে সেকশনগুলো পড়ছি সবই কোয়াসি কন্ট্রাক্ট, এর মধ্যে 70 এটা বলতেছে বেনিফিটিং অফ নন গ্র্যাচুইটাস অ্যাক্ট থেকে যদি কোনো ব্যক্তি কোনো বেনিফিট পায় সেই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। সেকশন 71 গিয়ে বলা হচ্ছে যে অব্লিগেশন অফ দ্য ফাইন্ডার অফ দ্য গুডস, তার মানে আমি কোনো একটা পণ্য খুঁজে পেয়েছি, পাওয়ার পর আমার দায়িত্ব কর্তব্য কি, যতটা আমার ফুল মানে কি অবশ্যই সাপোর্ট থাকবে যাতে আমি ওনারকে ওই মালিককে যেন খুঁজে পাই, খুঁজে পেয়ে পণ্যটা যেন ফেরত দিতে পারি, এটা কিন্তু আমার অব্লিগেশন। তো এটা কি কোনো কন্ট্রাক্ট? নো, বাট ইটস লাইক এ কন্ট্রাক্ট। ফাইনালি সেকশন 72 এইখানে গিয়ে কি বলা হয়েছে, বলছে ইট সেজ দ্যাট এ পারসন টু হুম মানি অর এনিথিং এলস হ্যাজ বিন ডেলিভার্ড আইদার বাই মিস্টেক অর কোয়ারশন। ভুলবশত তুমি কোনো একটা মানি অন্য কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্টে ধরো দিয়ে ফেলেছ, তাহলে ওই ব্যক্তিকে সেটা তোমাকে ব্যাক করতে হবে। হি মাস্ট রিপে অর রিটার্ন ইট। এই চুক্তিটা পড়ানোর আগে আমি একটু বলে নিই যে এটা ই কন্ট্রাক্ট আসলে বলা হচ্ছে যে এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার যুগ, সো এই জন্য আমরা এটাকে বলছি ইলেকট্রনিক কন্ট্রাক্ট, দ্যাট ইজ ই কন্ট্রাক্ট। ই কমার্সের মাধ্যমে যেটা করা হয়, এখানে সাধারণত দেখা যাচ্ছে দুই পক্ষ মিট করে। ইট রেফার্স টু ইলেকট্রনিক কমার্শিয়াল ট্রানজাকশন দ্যাট আর আন্ডারটেকেন অ্যান্ড কমপ্লিটেড। কনজিউমার ইউজিং অ্যান এটিএম টু উইথড্র মানি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইলেকট্রনিক কন্ট্রাক্ট. When a person orders goods through online shopping website, this is also example of electronic contract or e-contract. Now the spread of technology and globalization is expedient that the presence of e-commerce enterprises around the world online auctions are also becoming more common, where people may purchase and sell items by bidding on them over the internet. So ইন্টারনেটের অ্যাক্সেসের কারণে বর্তমানে এই টেকনোলজি এবং গ্লোবালাইজেশনের যে যুগ, এখানে কিন্তু এই ই কন্ট্রাক্টটা খুবই কমন একটা বিষয়। নাও whether there is any provision related e-contract in the Contract Act. So the Contract Act 1882, it does not explicitly recognize e-contracts, মানে এটা প্রকাশ্যভাবে কিন্তু ই কন্ট্রাক্টকে রেকগনাইজ করেনি। অ্যাট দ্য সেম টাইম ইট ডাজ নট প্রোহিবিট দেম অ্যাজ ওয়েল, আবার এই আইন দ্বারা এটা নিষেধও করা হয়নি। Now Indian courts already they have recognized e-contract, but they must fulfill the essentials of a valid contract under section 10, especially the condition of free consent, which is very often mirrored in e-contract. নাও বলা হচ্ছে যে ই কন্ট্রাক্টকে আসলে এই আইনে অ্যাপ্রুভও করেনি, নিষেধও করেনি, বাট ইন্ডিয়াতে অলরেডি কোর্টগুলো তারা কিন্তু রেকগনাইজ করেছে, ঠিক আছে, ই কন্ট্রাক্ট, বাট সেই ই কন্ট্রাক্টও হতে হবে কন্ট্রাক্ট আইনের 10 ধারা অনুযায়ী। দ্যাট ইজ 10 ধারার যে আমাদের রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে ই কন্ট্রাক্ট কমপ্লিট করার জন্য, এটাই বলা হচ্ছে। নেক্সট টাইপটা আমাদেরকে বলছে অন দ্য বেসিস অফ দ্য ভ্যালিডিটি অফ দ্য কন্ট্রাক্ট, দ্যাট ইজ ইটস আ ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েডেবল, এই ধরনের কন্ট্রাক্টগুলো আমরা পড়তে যাচ্ছি। নাও হোয়াট ইজ দ্য ভ্যালিড কন্ট্রাক্ট? তো এতক্ষণ ধরে এত আলোচনার মধ্যে আমরা নিশ্চয়ই বুঝেছি যে কন্ট্রাক্ট আইনের সেকশন 10 অনুযায়ী কিছু এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, আর এই সকল ইনগ্রিডিয়েন্টস ফুলফিল করলেই ওই কন্ট্রাক্টটি হবে ভ্যালিড কন্ট্রাক্ট। সো বলা হচ্ছে সেকশন 10 provides all certain essentials as follows, which all contracts must fulfill to be considered valid. And there must be free consent between the parties involved. The parties must be competent to contract. The consideration and object of the contract should be lawful. The contract must not be declared void under the law. And these essentials, when present, make a valid contract. Other than these essentials, certain other the things also need to be fulfilled for the contract to be recognized by the court. So এই সকল এসেনশিয়াল যখন কোনো একটা কন্ট্রাক্ট ফুলফিল করে তখন আমরা তাদেরকে বলি ভ্যালিড কন্ট্রাক্ট। তবে অন্যান্য এই এসেনশিয়াল বাদ দিয়েও যদি অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকে যা কোর্ট দ্বারা নির্ধারিত, যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটাও ফুলফিল করতে হয়। ফার্স্টলি দেয়ার মাস্ট বি এ মিটিং অফ দ্য মাইন্ডস অফ দ্য পার্টিজ ইনভলভড। তো বলছে যে দুই পক্ষের অর্থাৎ
সেম ও সমমনা লোকের যারা চুক্তি করতে চায় তাদের একটা মিটিং হতে হবে। দিস মিনস দ্যাট দ্য পার্টিজ ইনভলভড মাস্ট এগ্রি অন দ্য সেম থিংস ইন দ্য সেম সেন্স। তার মানে যে সকল পার্টিরা এই চুক্তিতে যুক্ত থাকবে তাদের কিন্তু সেম সেন্স, সেম থিং, সেম মাইন্ড। For example, suppose person A sees a clock belonging to B and wants to buy it. The clock is actually metal, but because of its design it seems wooden. A, believing that it's a wooden clock, offers to buy it and B agrees. In this situation, B knows that it's a steel watch and believes he is selling the same, while A believes he is buying a wooden clock. In the very object of the subsequent contract, there is no meeting of the minds, and this is thus not a valid contract. সো সিম্পলি একটা উদাহরণ, খুবই সাধারণভাবে বলা হচ্ছে, দেখো যে এ একটা ঘড়ি দেখে ভাবছে যে এটা ডিজাইনটা এমন মনে হচ্ছে উড দিয়ে তৈরি, কিন্তু বি যিনি ধরো ওই ঘড়ি বিক্রেতা উনি জানেন এটা মেটাল বা স্টিলের, বাট উনি এভাবেই বিক্রি করছেন যে মনে হয় এও জানে যে এটা মেটাল বা উডের, এটা মেটালের, নট উডের তো কল্পনাই করেনি। বাট বি কী করছে, বি ভাবছে এটা উড অর্থাৎ কাঠের, সে ওইটা ভেবেই কিনতে যাচ্ছে। নাও স্টিল ওয়াচ যখন কেউ উড ভেবে কিনে তার মানে কি, এটা কিন্তু সমমনা একটা কন্ট্রাক্ট হচ্ছে না। ওকে, ও বিলিভ করছে যে আমি একটা কাঠের ঘড়ি কিনছি। সো এই ক্ষেত্রে দেখো যদি একটা কন্ট্রাক্টও হয় তাহলে আমরা এটাকে বলবো যে দিস ইজ নট এ ভ্যালিড কন্ট্রাক্ট, কারণ আমি এটা বিক্রি করি স্টিলের ঘড়ি, তুমি মনে করছো কাঠের ঘড়ি, সো এটা তুমি ভুল মনে করতেছো, তাহলে এটা তুমি কি করতে পারো না, তার মানে কি কন্ট্রাক্টটা ভ্যালিড হয় না আসলে। অ্যানাদার ওয়ে where contracts do not have sufficient meeting of minds is when the terms are not clearly specified and are open to interpretation. If someone offers to buy a house for a desirable amount and the owner agrees, there is no contract because the concept of a desirable amount is very subjective and open to interpretation. তো বলছে যে আরও একটা ক্ষেত্রে বা অন্যভাবে বলা হচ্ছে মিটিং অফ মাইন্ডস, যখন টার্মসটা ক্লিয়ারলি স্পেসিফাই করা হয় না, মানে কি কন্ডিশন বা কি টার্মস বা কি লেখা আছে বা ইন্টারপ্রিটেশন কি, এটা যদি ক্লিয়ারলি কেউ না বোঝে তাহলে কিন্তু এখানেও মানে মন মিলবে না। If someone offers to buy a house for a desirable amount and owner agrees, there is no contract because the concept of a desirable amount is very subjective and open to interpretation. নাও বলছে যে আমি একটা বাড়ি বিক্রি করব ডিজায়ারেবল অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে ওনারা এগ্রি করলো, কিন্তু এখানে কোনো কন্ট্রাক্ট হবে না, কারণ ডিজায়ারেবল অ্যামাউন্ট এটার কিন্তু ব্যাখ্যার দরকার আছে, এটা সাবজেক্টিভ, মানে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। A valid contract gets informed only when there is an intent to create legal relations. Otherwise, it remains simply an agreement and cannot be enforced by law. Further, the performance of a valid contract should be possible. So, a contract reviving a dead person is not a valid contract. Next type of contract হচ্ছে void contract. Section 2 Subsection J says that a contract that ceases to be enforceable by law is void from the moment it becomes unenforceable. তো বলছে যে আইন অনুযায়ী যদি কোনো কন্ট্রাক্ট এনফোর্স করা না যায় তাহলে ঠিক যে সময় এটা আনএনফোর্সেবল হয়েছে সেই সময় থেকেই এই চুক্তিটা ভয়েড কন্ট্রাক্ট। দ্য টার্ম ভয়েড ইন ল ইট মিনস নট লিগালি বাইন্ডিং অর ইনভ্যালিড। সো ভয়েড ইন ল মিনস ইটস নট লিগালি বাইন্ডিং এবং ইনভ্যালিড যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট বিকাম ভয়েড when it is unable to fulfill the condition mentioned in section 10. সিম্পলি যদি তোমরা বলো যে চুক্তি আমরা করেছি কিন্তু ওই চুক্তির সেকশন 10 অনুযায়ী যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো ফুলফিল করে না, সেই চুক্তিটাকে আমরা ভয়েড চুক্তি বলতে পারি। Thus when parties are incompetent to form a contract like minor or people of unsound minds, then the contract become voids.
Further, the impossibility of performance also makes the contract void. অর্থাৎ যে কন্ট্রাক্ট কখনোই মানে এটা ইম্পসিবল পারফর্ম করার জন্য মানে ফুলফিল করার জন্য সেই কন্ট্রাক্টটাকেও আমরা ভয়েড কন্ট্রাক্ট বলতে পারি। Apart from the above, the following are certain other conditions of the void contract. Under Section 20 states that an agreement becomes void when there is a mistake of fact concerning an essential facet of the agreement. It's important to note that a mistake of law does not make a contract void, nor does a one-side mistake make it void. সেকশন 20-তে বলতেছে যে যদি কখনো কোনো মিস্টেক অফ ফ্যাক্ট হয় যেটা এগ্রিমেন্টের জন্য একেবারে এসেনশিয়াল মানে সাবস্ট্র্যাটাম, দেন কিন্তু সেই কন্ট্রাক্টটা ভয়েড হবে। তবে এটা আরও বলা প্রয়োজন যে মিস্টেক অফ ল ইট ডাজ নট মেক কন্ট্রাক্ট ভয়েড, নর ডাজ ওয়ান সাইড মিস্টেক মেক ইট ভয়েড, মানে এক সাইডেড মিস্টেকও ভয়েড করে না। অ্যাকর্ডিং টু সেকশন 24, এ কন্ট্রাক্ট উইথ অ্যান ইলিগাল অবজেক্ট অর কনসিডারেশন ইজ ভয়েড। ইলিগাল অবজেক্ট বা কনসিডারেশন হলেও কিন্তু ভয়েড হবে। সেকশন 25 স্টেটস দ্যাট এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন ইজ ভয়েড আনলেস ইট ইজ ইন রাইটিং অ্যান্ড রেজিস্টার্ড অর is a promise to compensate for something done or is a promise to pay for a debt barred by limitation law. সো সেকশন 25 অনুযায়ীও আমরা বলছি যে উইদাউট কনসিডারেশন যদি কোনো এগ্রিমেন্ট করা হয় তাহলেও সেটা ভয়েড হবে। তবে আনলেস ইট ইজ ইন রাইটিং অ্যান্ড রেজিস্টার্ড অর যদি কোনো কম্পেনসেট করবার প্রমিস হয় or something anything done or it's a promise to pay for a debt barred by limitation law. Section 26 says that agreements in restraint of marriage are void. Okay, 26 অনুযায়ী বলা হচ্ছে যদি এমন কোনো এগ্রিমেন্ট করা হয় রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ তাহলেও সেটা ভয়েড হবে। 27 অনুযায়ী বলা হচ্ছে এগ্রিমেন্টস ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড আর ভয়েড, মানে কি বিয়ে বন্ধ করার জন্য এগ্রিমেন্ট, বিজনেস বন্ধ করার জন্য এগ্রিমেন্ট ভয়েড, ট্রেড বন্ধ করার জন্য। 28 বলছে মেক্স এ কন্ট্রাক্ট ভয়েড ইফ ইট ইজ রেস্টেন্ট অফ লিগাল প্রসিডিংস, লিগাল কোনো প্রসিডিংস যদি বন্ধ করবার জন্য কন্ট্রাক্ট করা হয়। 29 মেক্স এ কন্ট্রাক্ট ভয়েড ইফ দ্য মিনিং অফ দ্য এগ্রিমেন্ট ক্যান নট মেড সার্টেন, অর্থাৎ চুক্তির মিনিংটা যদি সার্টেন না হয় তাহলে সেই চুক্তিও ভয়েড হয়ে যায়। Then illegal and voidable contract, this is another type of contract. So it means voidable contract are those contracts that can be made void on the will of one of the parties. In these scenarios, generally consent is not free and it is obtained under coercion. সেকশন 15 অনুযায়ী বলছে যে যদি কনসেন্ট ফ্রি না হয় এবং সেখানে প্রতারণা করে যদি অনুমতি বা কনসেন্ট গ্রহণ করা হয় ওর আন্ডু ইনফ্লুয়েন্সের বা ফ্রড করা হয় সেকশন 17 অনুযায়ী ওর মিসরিপ্রেজেন্ট করে করা হয়, দ্যাট ইজ সেকশন 18, দেন আমরা বলতে পারি যে এক পার্টি ডিফ্রড করেছে অর আনরুলি অর আনডিউলি ইনফ্লুয়েন্সড করেছে, ঠিক আছে, তখন এই কন্ট্রাক্টগুলো ভয়েডেবল বা ভয়েড হয়ে যায়। When a contract is illegal, it cannot be enforced by court or tribunal. A contract that exists for illegal purpose is void and will not be enforced by the court. এটা আমরা জানি যে যদি ইললিগাল পারপাজে কোনো কন্ট্রাক্ট করা হয়, ধরো আমরা বললাম যে আমরা ড্রাগ ট্রেড করবো বা ইয়াবা ট্রেড করবো, এটা ইললিগাল অবজেক্ট। সো এই কন্ট্রাক্ট to launder money, to supply illegal drugs, or to achieve a civil or criminal wrong will be illegal and unenforceable. Asset transferred under an illegal contract cannot normally be recovered. And then, however, the courts will differentiate between situations where the actual purpose of the contract is illegal and circumstances where the law has been inadvertently infringed during performance of the contract by one of the parties. The innocent party may have a legal remedy in such cases. So আমরা বলতে পারি যে কোর্ট কিন্তু সিচুয়েশনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে যে কখন কন্ট্রাক্টের পারপাসটা হচ্ছে ইললিগাল এবং কোন সার্কামস্টেন্সে হোয়ার ল হ্যাজ বিন ইনঅ্যাডভার্টেন্টলি ইনফ্রিঞ্জড, মানে কখন আইন আসলে লঙ্ঘন করা হচ্ছে কোনো কন্ট্রাক্ট পারফরমেন্সের ক্ষেত্রে এক পার্টি কর্তৃক।
or another party কর্তৃক, then innocent পার্টির কিন্তু লিগ্যাল রিমেডি থাকবে। মিস্টেক, misrepresentation, it may also make contract voidable. There is difference between a void contract and a voidable contract. A contract is void where it cannot be enforced by the law because it is, for instance, illegal or because one of the parties was drunk at the time it was made. একেবারে কিন্তু সহজ এটা, যে ভয়েড বলতে আমরা বুঝছি এমন একটা কন্ট্রাক্ট যেটা কখনো আইন দ্বারা এনফোর্সই করা যাবে না। তাহলে হোয়াট ইজ দ্য ভয়েডেবল কন্ট্রাক্ট? ভয়েডেবল কন্ট্রাক্ট আর দোজ কন্ট্রাক্টস দ্যাট ক্যান বি লিগালি টার্মিনেটেড, মানে এটা লিগালি টার্মিনেট করা যায়। উদাহরণস্বরূপ, এ মাইনর ক্যান এন্টার ইন্টু এ কন্ট্রাক্ট বাট ক্যান অ্যাভয়েড দ্য কন্ট্রাক্ট বিফোর টার্নিং 18 and the other party cannot enforce the terms against him or her. Other scenario that could make a contract voidable include fraud or undue influence or a failure to disclose a material fact. অর্থাৎ কন্ট্রাক্ট ভয়েডেবল কি কোন ক্ষেত্রে আমরা বলছি যে একজন মাইনর সে কিন্তু কন্ট্রাক্ট করতে পারে, বাট ক্যান অ্যাভয়েড, কিন্তু এটা আবার অ্যাভয়েডও করতে পারে এই কন্ট্রাক্ট 18 বছরের আগে। ওকে, এবং সেই ক্ষেত্রে অন্য পক্ষ বলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। আর অন্যরকম সিনারিও যে ক্ষেত্রে কন্ট্রাক্ট ভয়েডেবল হয় সেটা হচ্ছে আনডু ইনফ্লুয়েন্স বা ফ্রড করার মাধ্যমে যদি কোনো কন্ট্রাক্ট করা হয়। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এখানে ম্যাটেরিয়াল ফ্যাক্টটাই ডিসক্লোজ করা হয়নি, তখনও কিন্তু কন্ট্রাক্ট ভয়েডেবল হয়ে যেতে পারে। So now the void ab initio contract. They are a special type of void contract, that means void from the very beginning. And in the essence, void ab initio contract are those contracts that never existed from the moment of that inception. The most common example of a void ab initio contract is one made by a minor. In Mohori Bibi versus Dharmodas Ghosh 1903, it was declared conclusively that minor contracts are void ab initio. সো মাইনর যদি কোনো কন্ট্রাক্ট করে তাহলে সেই কন্ট্রাক্টটাকেই একমাত্র আমরা বলতে পারি void ab initio, দ্যাট ইজ ইট ইজ void ফ্রম দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ যখন থেকে কন্ট্রাক্টটা করা হয়েছে, চুক্তিটা করা হয়েছে, তখন থেকেই void. Unenforceable contract. So if a contract is found to be unenforceable, the court will not order one party to act or compensate to the other for failing to meet the contract's requirements. While the element of an enforceable contract, other acceptance or consideration, it appear straightforward, there are severe enforceability standards. A contract can be declared void for a variety of reasons, and including the circumstances surrounding the signing, the contents of the agreement, or events that occur after the contract is signed. So unenforceable contract আমরা বলছি যে সেই ধরনের কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টগুলোকে কোর্ট কখনোই অর্ডার করে না, বলে না যে ওয়ান পার্টি টু অ্যাক্ট অর কম্পেনসেট আদার ফর ফেইলিং টু মিট কন্ট্রাক্ট রিকোয়ারমেন্টস। তার মানে কন্ট্রাক্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি, কিন্তু কোর্ট অন্য পক্ষকে এর জন্য কোনো কম্পেনসেট করতে বলে না। While other element of enforceable contract, that is offer, acceptance, consideration, এগুলো যদি স্ট্রেট ফরওয়ার্ড থাকে তো বলা হচ্ছে দেয়ার আর সিভিয়ার এনফোর্সিবিলিটি স্ট্যান্ডার্ডস, যে ঠিক আছে এটা এনফোর্স হতে পারে। কন্ট্রাক্ট ক্যান বি ডিক্লেয়ার্ড ভয়েড ফর এ ভ্যারাইটি অফ রিজনস, যেগুলো আমরা এর আগেই দেখেছি যে অনেক কারণে কন্ট্রাক্ট ভয়েড ডিক্লেয়ার করা হতে পারে। তার মধ্যে একটা সার্কামস্টেন্সেস এরকম, দ্যাট ইজ দ্য সাইনিং, দ্য কন্টেন্টস অফ দ্য এগ্রিমেন্ট অর ইভেন্টস দ্যাট ওকার্স আফটার দ্য কন্ট্রাক্ট ইজ সাইন। And then lack of capacity, duress, undue influence, deception, non-disclosure, unconscionability, public policy, mistake, and impossibility are all typical defenses to contract enforcement. If these conditions are present, a contract that is otherwise lawful may be rendered unenforceable. In essence, these contracts can be enforced with the consent of both parties but cannot be enforced legally in court. এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ল্যাক অফ ক্যাপাসিটি, ডিউরেস, আন্ডু ইনফ্লুয়েন্স যদি করা হয়, মানে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, যে ইনফ্লুয়েন্সটাই অবৈধ,
নন ডিসক্লোজার হতে পারে বা পাবলিক পলিসি মিস্টেক, এই সব কিছুর কারণে অনেক সময় কোনো কন্ট্রাক্ট আনএনফোর্সেবল হতে পারে। দেন ইললিগাল কন্ট্রাক্ট। ইন কেস অফ ইললিগাল কন্ট্রাক্ট, কন্ট্রাক্টস দ্যাট ভায়োলেট দ্য ল অফ দ্য ল্যান্ড আর ইললিগাল কন্ট্রাক্টস। অর্থাৎ দেশের আইন যদি কোনো কন্ট্রাক্ট ভঙ্গ করে তাহলে আমরা সেই চুক্তিটাকে বলতে পারি এই চুক্তিটা ইলিগাল। Section 10 states that the object or consideration of a contract should not be unlawful. অর্থাৎ অবশ্যই একটা চুক্তির যে উদ্দেশ্য বা কনসিডারেশন এটা লফুল হতে হবে। এটা যদি আনলফুল হয়, দ্য সেকশন 10 prohibits illegal contract, for example contract killings facilitated by contracts or murderer, those are illegal as murder is a crime under section 302 of Bangladesh Penal Code. So যদি তুমি কিলিংকে ফ্যাসিলিটেট করার জন্য বা মার্ডারারকে সেভ করার জন্য কন্ট্রাক্ট করো, তাহলে এই কন্ট্রাক্টটা ইলিগাল কন্ট্রাক্ট হবে। কারণ কি? কারণ এই অবজেক্টটাই হচ্ছে আনলফুল আন্ডার দ্য পেনাল কোড সেকশন 302. Now types of contract on the basis of nature of the contract. The nature of the contract is diverse and specific to the parties involved. সো এখন আমরা পড়ব যে কন্ট্রাক্টের প্রকারভেদ অন দ্য বেসিস অফ দ্য নেচার অফ দ্য কন্ট্রাক্ট। এখন নেচার অফ দ্য কন্ট্রাক্ট এটা আসলে একটা ডাইভার্স এবং দেখা যাচ্ছে কোনো একটা স্পেসিফিক পার্টি যদি ইনভলভ থাকে তখন আমরা সেটাকে বলি নেচার, অন দ্য বেসিস অফ নেচার। সো ইন ব্রড লেভেল এগুলোকে ক্লাসিফাই করা হয় ইউনিল্যাটেরাল বা বাইল্যাটেরাল এইভাবে। তবে আনকনশনেবল, অ্যাডহেশন, অ্যালোটরি এবং অপশন টাইপসও আছে। তবে বলছে যে এই ধরনের কন্ট্রাক্টগুলো মোর অর লেস অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ব্রড ক্যাটাগরির মধ্যেই পড়ে, যেমন ইউনিল্যাটেরাল কন্ট্রাক্ট এর মধ্যে পড়তে পারে। So what are the unilateral contracts? As the name suggests, unilateral contracts are those contracts where only one party makes a promise. এটা আমরা এর আগেও ব্যাখ্যা করেছি যে ইউনিল্যাটেরাল কন্ট্রাক্টের মধ্যে আমরা দেখি যে এখানে এক পক্ষ প্রমিস করে, the other party is not specified and the contract gets completed by performance. মানে এখানে অন্য পক্ষকে সেটা স্পেসিফাই করা হয় না, প্রথম পক্ষ অর্থাৎ এক পক্ষ যদি পারফরমেন্সটা কমপ্লিট করে তাহলে কন্ট্রাক্টটা হয়ে যায়। দ্য অফারার ক্যান নট বি আস্কড টু ফুলফিল দ্য অফার আনটিল পারফরমেন্স ইজ মেড বাই সামওয়ান। দ্য অফার মেড ইজ এ জেনারেল অফার। জেনারেল অফার্স আর টাইপস অফ অফার্স দ্যাট আর মেড টু দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ। এখানে অফারের ক্যাটাগরি হচ্ছে জেনারেল অফার, যেটা ওয়ার্ল্ড অ্যাট লার্জ সবার জন্য যে অফারটা করা হয়, অ্যান্ড দেয়ার অ্যাকসেপ্টেন্স নিড নট বি কমিউনিকেটেড। মানে অ্যাকসেপ্ট যে করা হলো এটা কমিউনিকেট করবার দরকার নাই। ফর ইট টু কনস্টিটিউট ভ্যালিড অ্যাকসেপ্টেন্স আন্ডার ল, তার মানে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হওয়ার জন্য যে অ্যাকসেপ্ট করাই লাগবে তার এখানে দরকার নাই। Section 8 of the contract that validates general offers and hence unilateral contract, saying that acceptance done by performing the conditions in a proposal or acceptance by receiving consideration is a valid acceptance. The Madras High Court is stand in A.T. Raghava Chariyar versus O.A. Srinivasa Raghava Sariyar and 1916, that even when initially the offer is given by one party, there must be two parties to complete the contract and both parties must agree on the same thing in the same sense. So ইনিশিয়ালি বলছে যে অফার ওয়ান পার্টি দেয়, কিন্তু সেখানে অবশ্যই দুই পার্টি থাকে সেই কন্ট্রাক্টটা আসলে কমপ্লিট করার জন্য এবং বোথ পক্ষকেই অ্যাগ্রি করতে হয়। এটা যদিও একটা মাদ্রাজ হাইকোর্টের একটা কেসে এই জাজমেন্টটা দেওয়া হয়েছিল, কিন্তু ইউনিল্যাটেরাল কন্ট্রাক্ট আমরা দেখছি যে যিনি পারফর্ম করছেন তিনি বলছে যে দ্য আদার পার্টি ইজ নট স্পেসিফাইড, অন্য পক্ষ স্পেসিফাইড হয় না এবং এটা পারফরমেন্স দ্বারাই কন্ট্রাক্টটি কমপ্লিট হয়ে যায়। দেন নেক্সট আমরা পড়ছি বাইল্যাটেরাল কন্ট্রাক্ট। দিজ আর দ্য কন্ট্রাক্ট হোয়ার রিসিপ্রোকাল প্রমিসেস আর মেড বাই দ্য পার্টিজ ইনভলভড, অর্থাৎ দুই পক্ষই রিসিপ্রোকাল প্রমিস করে তারা। দ্যাস পার্টিজ ইনভলভড আর ফিক্সড
যে সকল পার্টি এখানে ইনভলভ হয় তারা ফিক্সড থাকে। অ্যান্ড কন্ট্রাক্ট ইজ ফর্ম বাই ওয়ে অফ কমিউনিকেশন অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফকোর্স, এবং এটা কন্ট্রাক্ট কমপ্লিট হয় যে কমিউনিকেশন থাকে অফারের এবং অ্যাকসেপ্টেন্সে। অ্যান্ড দেয়ার আর অলসো কল্ড টু সাইডেড কন্ট্রাক্টস, দুই সাইডেড কন্ট্রাক্টও রয়েছে। মানে এই কন্ট্রাক্টকে টু সাইডেড কন্ট্রাক্টও বলা হয়। অ্যান্ড আর দ্য মোস্ট কমন টাইপ অফ কন্ট্রাক্ট ইন ইউজ, এবং এইটাই হচ্ছে বাইল্যাটারাল কন্ট্রাক্টটাই হচ্ছে মোস্ট কমন টাইপ অফ কন্ট্রাক্ট যেটা ইউজ করা, মানে দুই পক্ষের সম্মতিতে অফার অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে যে কন্ট্রাক্টটা হয়, দুই পক্ষের মধ্যে যেটা হয় সেটাকেই আমরা বলি বাইল্যাটারাল কন্ট্রাক্ট। দেন আনকনশনেবল কন্ট্রাক্ট। আনকনশনেবল কন্ট্রাক্ট ইজ ওয়ান, অযৌক্তিক চুক্তি যেটা আমরা বলছি, দ্যাট ইজ ওয়ান দ্যাট ইজ ক্লিয়ারলি ওয়ান সাইডেড, আনফেয়ার টু ওয়ান অফ দ্য আদার পার্টিজ ইনভলভড অ্যান্ড হেন্স ক্যান নট বি এনফোর্স বাই ল। তার মানে অযৌক্তিক একটা চুক্তি হয়তো দেখা যাচ্ছে ওয়ান সাইডেড হয়েছে, আনফেয়ার হয়েছে, এবং এই কন্ট্রাক্টটি কখনোই এনফোর্স করা যায় না। If a lawsuit is brought against an unconscionable contract, then the court will very certainly declare it void. কোর্টের কাছে যদি এরকম কোনো চুক্তির কোনো মামলা আসে তাহলে কিন্তু কোর্ট এটাকে ভয়েড ঘোষণা করে। দেয়ার আর নো মনিটারি ড্যামেজেস অ্যাওয়ার্ডেড বাট দ্য পার্টিজ আর রিলিজড ফ্রম দেয়ার কন্ট্রাকচুয়াল ডিউটিস অ্যান্ড ইট ইজ আপ টু দ্য কোর্ট টু ডিটারমাইন হোয়েদার অর নট এ কন্ট্রাক্ট ইজ আনকনশনেবল। সো কন্ট্রাক্টটি অযৌক্তিক কি না এটা কিন্তু কোর্ট ডিসাইড করে। অ্যান্ড দে ফ্রিকুয়েন্টলি ডিমড এ কন্ট্রাক্ট আনকনশনেবল ইফ ইট অ্যাপিয়ার্স টু বি এ কন্ট্রাক্ট দ্যাট নো মেন্টালি ক্যাপেবল পারসন উড সাইন। তার মানে আনসাউন্ড মাইন্ডেড পারসন যদি এটাকে সিগনেচার করে তাহলে এটা আনকনশনেবল কন্ট্রাক্ট ধরে নেওয়া হয়। দ্যাট নো অনেস্ট পারসন উড প্রপোজ, দ্যাট উড জিওপার্ডাইজ দ্য কোর্টস ক্রেডিবিলিটি ইন দ্য jurisdiction where it was enforced. In the case of ICOMM Tele Limited versus Punjab State Water Supply and Sewerage Board 2019, Supreme Court says that the contract were liable to be set aside when they were between private players and the state on the ground that it is unconscionable. However, this principle was not be default where the players were private and the contract was commercial in nature, as was seen in this case. The contract would then be classified as an adhesion contract. So now আমরা adhesion contract কাকে বলে সেটা বলবো, তবে কেস রেফারেন্সটা একটু ব্যাখ্যা করে যাই। তো সুপ্রিম কোর্ট এই কেসে বলেছে যে যে চুক্তিগুলো সেট অ্যাসাইড মানে ভঙ্গ করা যায়, মানে সেট অ্যাসাইড করে দেওয়া যায় যদি এমন হয় হোয়ার দে ওয়ার বিটুইন প্রাইভেট প্লেয়ার্স, কোনো প্রাইভেট প্লেয়ার্স এবং অ্যান্ড দ্য স্টেট অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ইজ আনকনশনেবল, মানে এমন একটা গ্রাউন্ড সেখানে বিদ্যমান যেটা আনকনশনেবল। তো বলছে দিস প্রিন্সিপাল কখনোই দিস ওয়াজ নট ইন ডিফল্ট, বাই ডিফল্ট এটা অ্যাপ্লাই করা হবে না যদি প্রাইভেট প্লেয়ার হয় অ্যান্ড কন্ট্রাক্ট যদি কমার্শিয়াল ইন ন্যাচারের হয়, কারণ কমার্শিয়াল ন্যাচারাল এবং প্রাইভেট প্লেয়ারের মধ্যে আবার কিন্তু ডিফারেন্ট বিষয় থাকবে, সেইটা এখানে মিন করছে। দেন এই কন্ট্রাক্টকে অ্যাডহেশন কন্ট্রাক্ট হিসেবে নামকরণ করা হবে, মানে ক্লাসিফাই করা হবে আর কি, নামটাই চেঞ্জ হয়ে যাবে। নাও অ্যাডহেশন কন্ট্রাক্ট। এখন অ্যাডহেশন কন্ট্রাক্টকে আমরা বলছি আনুগত্যিক বা আনুগত্য, অ্যাডহেশন মানে। সো আনুগত্য চুক্তি আবার কীরকম, এই ক্ষেত্রে বলছে ওয়ান ইজ বয়লার প্লেট কন্ট্রাক্ট, এটাকে এই নামকরণও করা হয় বা স্ট্যান্ডার্ড ফর্ম কন্ট্রাক্ট বলা হয়। It's a contract between two parties in which one party, the one with greater bargaining strength, that is এক পক্ষের অনেক বেশি বার্গেনিং স্ট্রেংথ থাকে, established all or most of the contract's provisions, the opposite party, the one with the less bargaining strength, that is opposite partyর bargaining strength তা থাকে কম, has little and no leverage to reach an acceptable agreement. সুতরাং আমরা দেখছি যে এক পক্ষর অনেক বেশি বার্গেনিং স্ট্রেংথ থাকবে এবং ওয়ান পার্টির লেস বার্গেনিং স্ট্রেংথ থাকবে, এবং এ ধরনের যখন দুই পার্টি মিলে কোনো চুক্তি করবে তখন আমরা সেটাকে অ্যাডহেশন কন্ট্রাক্ট বলবো। নাও অ্যাডহেশন কন্ট্রাক্ট এলিমিনেট দ্য নিড ফর ইন্ডিভিজুয়ালি tailored contracts for each customer. Although adhesion contract have the potential to boost efficiency and speed up
the purchasing process, their use is controversial due to some of the possible benefits and drawbacks. তো বলছে যে অ্যাডিশন কন্ট্রাক্ট যদিও এটার সাম পটেনশিয়ালিটি আছে, কারণ এটা পারচেজিং প্রসেসকে স্পিড আপ করে এবং ইফিসিয়েন্ট অনেক, কিন্তু এরপরও এর কিছু ড্রব্যাক রয়েছে এবং পসিবল বেনিফিট থাকা সত্ত্বেও। Non-negotiable clauses are included in adhesion contracts which are effectively take it or leave it contracts. In most nations, adhesion contracts are lawful, but they are frequently reviewed by the courts before being enforced. বিভিন্ন দেশেই কিন্তু অ্যাডিশন কন্ট্রাক্ট রয়েছে বিদ্যমান, কিন্তু এইটা কোর্ট রিভিউ করে এনফোর্স করার আগেই। Parties who drafted the contract frequently do so in such a way that any cost associated with the loss or damage of the products being purchased are borne by the buyer. The goal of the court is to protect the bargaining party against the unenforceable or unjust condition. নাও কোর্টের গোল কী থাকে? বার্গেনিং পক্ষকে আসলে আনকনশনেবল এবং আনজাস্ট কন্ডিশনসগুলো থেকে বাঁচানো। সুপ্রিম কোর্ট ইন সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড ভার্সেস ব্রজনাথ গ্যাঙ্গুলি 1986 recognized that adhesion contracts can become unconscionable contract also. মানে এই কেসে কোর্ট রেকগনাইজ করেছে যে সামটাইমস অ্যাডিশন কন্ট্রাক্টগুলো আনকনশনেবল কন্ট্রাক্টে পরিণত হতে পারে। নেক্সট, অ্যালেটরি কন্ট্রাক্ট। এখন অ্যালেটরি কন্ট্রাক্ট আমরা বলছি যে কোনো দৈব ঘটনার বা দৈব ঘটনাক্রমে। So this is a type of contract where parties involved do not need to perform a contract until a specific event occurs. মানে যতক্ষণ পর্যন্ত না কোনো স্পেসিফিক ইভেন্ট না ঘটেছে ততক্ষণ পর্যন্ত এই চুক্তিটা আমরা বলছি যে পারফর্ম করতে হয় না। দিস ইভেন্টস আর জেনারেলি দোজ উইচ ক্যান নট বি কন্ট্রোলড বাই দ্য পার্টিজ ইনভলভড। এই ক্ষেত্রে আবার বলছে যে এই ইভেন্টগুলো হচ্ছে সেই ধরনেরই ইভেন্ট হবে যেগুলো পক্ষরা কন্ট্রোল করতে পারে না। The most common type of aleatory contract is an insurance contract. Here, insurance premiums are paid without any kind of performance from the insurance company only when a specific event occurs, like for example, car damage with respect to car insurance. Only then will the company be obliged to pay, and more often than not, the amount of the insurance premium paid in total is not equal to the insurance that is being paid by the company. Sometimes the amount of insurance premium is much more than the insurance that the company pays, while some other times the premium is very less compared to the huge amount of insurance that the company has to pay. And এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এ ধরনের ঘটনাগুলো ঘটে থাকে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে। সে তুমি তোমার কার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে কারের জন্য যে ইন্স্যুরেন্স করেছিলে টাকা পেমেন্ট করতে আসো, কিন্তু কখন কোম্পানি তোমাকে পে করবে? হঠাৎ করে যদি কার ড্যামেজ হয়ে যায় কার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, তখন দেখবা যে কোম্পানি অবলাইজড হয় তোমাকে পে করার জন্য। সো এই ধরনের চুক্তিগুলো আসলে অ্যালেটরি চুক্তি বা আকস্মিক কোনো ঘটনা নির্ভর। এই ক্ষেত্রে দেখো কোনো ক্ষেত্রে কি হয় যে মোর অফেন দ্যান নট, আগেই বলছে ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট যদি টোটাল এমন হয়, এটা কিন্তু যে ইন্স্যুরেন্স যে টাকাটা তোমাকে কোম্পানি পে করছে ইট ইজ নট ইকুয়াল টু দ্যাট পেমেন্ট। সামটাইমস কোম্পানি অনেক পে করে কিন্তু আমরা প্রিমিয়াম ইন্স্যুরেন্স দেখা যাচ্ছে যে কম দিই, কিন্তু সামটাইমস ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনেক বেশি দেন দ্য কোম্পানি পে হোয়াইল অর অ্যাট দ্য টাইম অফ দ্য ইনসিডেন্ট। তার মানে তুমিও ইন্স্যুরেন্সের একটু টাকা বেশি দিছো, কোম্পানি হয়তো বা দেখা যাচ্ছে সেম অ্যাজ মাচ অ্যাজ অথবা তার থেকেও একটু কম তোমাকে পে করতেছে। তো এটা কিন্তু ডিপেন্ড করে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ঘটনা এবং চুক্তির উপরে আর কি, কন্ডিশনের উপরে। এখন আমরা টাইপস অফ কন্ট্রাক্টের একবারে লাস্ট পেজে চলে এসেছি। এই পেজে আরও কিছু টাইপস আছে। অপশন কন্ট্রাক্ট,
Option contracts enable one party to enter into new contract with a different party at a later date. তো অপশন কন্ট্রাক্টটা এরকম যে কোনো একজন পক্ষকে এনেবল করে বা যোগ্য করে যে ঠিক আছে তুমি কোনো একটা নিউ কন্ট্রাক্ট লেটার ডেটে উপনীত হতে পারবে। এক্সারসাইজিং দ্য অপশন মিনস এন্টারিং ইনটু এ সেকেন্ড কন্ট্রাক্ট, and a common illustration of this is in real estate. So exercising the option means entering into second contract, এবং মানে তুমি একটা সেকেন্ড কোনো কন্ট্রাক্ট করলে এবং কমন উদাহরণটাই যেটা সেটা হচ্ছে রিয়েল এস্টেটের উদাহরণ, where prospective buyer will pay a seller to remove a property from the market, then have a new contract formed to buy the property outright at a later date if they desire. The Supreme Court observed in V. Pechimuthu versus Goramal 2001 that option could be expressly granted by the terms of the contract or could be implicit. অর্থাৎ অপশনটা এক্সপ্রেসলিও হতে পারে, ইমপ্লিসিটও হতে পারে। Further, it was held in this case that the exercise of the right on the basis of an option is unilateral, and the person being given the right cannot be compelled by the party giving the option to exercise the said right. And in that case এখানে বলা হচ্ছে যে ইউনিল্যাটারাল যে সামটাইমস এই কন্ট্রাক্টটা ইউনিল্যাটারালও কন্ট্রাক্ট হয়ে যায়, কারণ এইখানে দেখা যাচ্ছে এক পক্ষের পারফরমেন্সের উপরেই কন্ট্রাক্টটা হয়ে যাচ্ছে। নাও টাইপস অফ কন্ট্রাক্ট অন দ্য বেসিস অফ দ্য এক্সিকিউশন অফ দ্য কন্ট্রাক্ট, অ্যান্ড ইটস টু টাইপ, এক্সিকিউটরি কন্ট্রাক্ট অ্যান্ড এক্সিকিউটেড কন্ট্রাক্ট. So contract can be executed or performed immediately or over a period of time. The important thing for consideration is the time frame for the fulfillment of the promise. On the basis of this time frame, the contract may be executory or executed. Now, executory contracts, these are the contracts that are continuing in nature. For example, a lease agreement. Here, throughout the term of the contract, the owner would allow the tenant to stay in the former's property and the tenant would pay monthly rent. So, executory contract যাবতীয় লিজ ক্যাটাগরি যে কন্ট্রাক্টগুলা, লিজ এগ্রিমেন্ট বলে কি হয় যে কোনো একজন ওনার তিনি তার বাসাটা লিজ দিলে বা কোনো দোকানঘর লিজ দিলে সেখানে টেনান্ট থাকতে থাকে এবং তাকে শুধুমাত্র মান্থলি রেন্টটা পে করে। অ্যান্ড এক্সিকিউটেড কন্ট্রাক্ট, দিজ আর দ্য কন্ট্রাক্ট দোজ অব্লিগেশন হ্যাজ বিন ফুলফিলড. So the purchase of a product or service is executed contract. So that's all about contract. And if you need more about these, you can go through these sources, you can find more information here. এবং এই ভিডিওটা কিন্তু লেকচারটা দেওয়াই হয়েছে এই যে এখানে যে সোর্স চারটা বলা হচ্ছে এই চারটা সোর্স ইউজ করে। সো তোমরা ডিটেল আরও পড়তে চাইলে আরও সোর্সগুলো এই সোর্সগুলোতেও যেতে পারো বা পড়তে পারো টাইপস অফ কন্ট্রাক্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই, আমরা আগামীতে আবারও আসবো নতুন কোনো লেকচার ভিডিও নিয়ে বা কোনো বুক রিভিউ নিয়ে। তবে অবশ্যই লয়ের জন্য যারা লয়ের লেকচার দেখছো তারা অপেক্ষা করছো নিশ্চয়ই, আমরা আবারও কন্ট্রাক্টের অন্য কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। মিট ইউ সুন, আল্লাহ হাফেজ।